2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 মেজরিটি নিশ্চুপ জামাত থাকবে, সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো। সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল করে। কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো করতে পারে, ব্ল্যাকমেইল করতে পারে আওয়ামী লীগ। ব্ল্যাকমেইল এখনো করছে, আগামীতে করবে। এই তারেক রহমান সাহেব ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে। ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়? একজন সেনাবাহিনীর প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য দিয়েছে। ভারতে নিয়ে গেছে। হ্যাঁ, ভারতে নিয়ে গেছে। অসংখ্য ঘটনা। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। এখনো দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে, সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। রাষ্ট্রপতি কে হতে পারেন? আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম। যেমন এটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে এক বাক্যে সবাই সেই দলকে তাদের মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। কামরুজ্জামান এবং কাদের মোল্লা এই দুজনের সামনে কলম ধরবে বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি, কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন এমবিবিএস ডাক্তার হয়তো মুখের কথা না, তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার একটা ফ্যামিলি বন্ড, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফি। মোট ভোটার শতাংশ সংখ্যা হচ্ছে 3,99,909 জন। ভোট পড়েছে 7,81,500। আগের বার তো তাহাজ্জুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময় হয়ে গেল। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। 35 বছরে প্রথমবার দেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী, বিরোধী নেতাও পুরুষ, এবং দুজনই প্রথমবারের মতো নির্বাচিত হয়ে যাচ্ছেন সংসদে। বিশাল ব্যবধানে জয় পাওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁঝালো অবস্থানে থাকা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যাচ্ছেন সংসদে। একই সাথে যাচ্ছেন বিশাল ব্যবধানে জয় পাওয়া, যুদ্ধাপরাধের দায়ে একদা ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সব মিলিয়ে কেমন হবে সংসদের চেহারা, কেমন হবে সরকারের চেহারাও? কে হতে পারেন রাষ্ট্রপতি, কে স্বরাষ্ট্রমন্ত্রী? 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের বিএনপি কেমন চালাবে দেশ? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। শুরুতেই যে প্রশ্নটা করি, মানে খুব স্বাভাবিকভাবেই নির্বাচন গেল, অনেক প্রতীক্ষিত নির্বাচন, অনেক অনিশ্চয়তা ছিল এই নির্বাচনকে কি হবে কি হবে না, শেষ পর্যন্ত গেল এবং বিএনপি একদম অ্যাবসলিউট মেজরিটি বা 2/3 মেজরিটি যাকে বলে সেটি নিয়ে সংসদে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে। মানে এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটার অভিজ্ঞতা আমাদের যে খুব ভালো তা না। আপনার যে প্রাক্তন দল আওয়ামী লীগ, তারা যখন ব্যাপক জনপ্রিয়তা, তারপরে তারা 2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 মেজরিটি, কোনো শঙ্কার কারণ দেখেন? না, এখন মানে আগের মতো আওয়ামী লীগ যেটা করতে পেরেছিল সেটা পারবে না। এই কারণ হলো 11-11 সময় প্রধান যে দল ছিল বিএনপির একেবারে রীতিমতো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তারপর জামাতের উপর অবশিষ্ট ছিল জামাত, বিএনপি সহযোগী রূপে জামাতও মেন্টালি একটা দুর্বল ছিল 2008-9 সালে। তারপর যখন তাদের মানে বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন এই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, পুরো মাঠ ছিল খালি। কিন্তু এখন যেটা হলো কি, এখন বিএনপির জন্য যতই মেজরিটি হোক না কেন, জামাত প্রায় 70টি সিট নিয়ে তারা সংসদে, এবং এরা জামাতে যে সকল প্রার্থী রয়েছে অন অ্যাভারেজে বিএনপির প্রার্থীর চাইতে লেখাপড়া জানা। এরপরে এদের নীতি নৈতিকতা, সততা বিএনপির প্রার্থীদের চাইতে প্রমাণিত, এবং এদের সাহসী ইমানি শক্তি। তারা যে কোনো সময় চিন্তা করে যে মরে গেলে মানে গাজী, আর মরলে শহীদ, বাঁচলে গাজী। তো কাজী এই সময়টাতে তাদের মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, বেদনের কারণ হলো তারা 100% শিওর ছিল যে কোনো একটা ম্যাটিকুলাস ডিজাইনে তারাই ক্ষমতায় আসছে।
তো সেক্ষেত্রে তাদের সেই বিমানী শক্তি দিয়ে যে মেটিকুলাস ডিজাইন করছে। রাইট, ওই যেভাবে হোক না কেন তারা সবকিছু মনে করছে যে তারা ম্যাটিকুলাস, তারা তো যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বান্দাকে তো কৌশল করতে হয়, পরিশ্রম করতে হয়। তো তারা সে মেহনত করেছে, কৌশল করেছে, সবকিছু মিলিয়ে তারা যে একটা সাজানো আহ তারপরে সংসার, একটা সাজানো সংসার তারা আশা করেছিল, সেটা এখন তছনছ হয়ে গেছে ভোটের মাধ্যমে। ফলে তাদের মনে অনেক রাগ থাকবে, ক্রোধ থাকবে, ক্ষোভ থাকবে, হতাশা থাকবে। এবং যেহেতু তাদের গুপ্ত রাজনীতিতে, গুপ্ত কর্মকাণ্ডে তারা ভীষণ রকম এক্সপার্ট, তো সেক্ষেত্রে তারা গোপনে গোপনে বিএনপির সাথে যোগাযোগ রাখবে, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। এবং তারা ওই ক্ষমতা আসার জন্য যে সকল ডিপ স্টেট পলিসি গুলোর সঙ্গে তাদের একটা রিলেশনস হয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, এই সম্পর্কটা কিন্তু তারা অব্যাহতভাবে চালাতে থাকে। ফলে ক্ষমতার মসনদে বসে তারেক রহমান সাহেব তার যে প্রতিপক্ষ জামাত, মানে তাদের মানে কাছ থেকে সাহায্য পাবে বা নিশ্চুপ জামাত থাকবে, সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। আওয়ামী লীগ যেভাবে একটা অনুগত বিরোধী দল পেয়েছিল, গৃহপালিত বিরোধী দল পেয়েছিল সেটা তো ধরেন প্রথম 14 দিকে, নির্বাচনের পরে, কিন্তু তার আগে 2008 থেকে 14 তখন তো ছিল বিএনপি সংসদে, এবং বিএনপি তখনই তো আসলে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টা তো সেই আমলেই হলো, তখনই তো ওই আসলে সময় ফাইভ মেজরিটি। জি, তখনও থাকলেও বিএনপিকে তখন দুর্বল করে দেওয়া হয়েছিল। বিএনপির যে সমস্ত বড় বড় মানুষ ছিলেন তাদের মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, বিভিন্ন ভাবে। আর বিএনপির প্রার্থী ছিল কয়জন, খুব অল্প কয়জন ছিলেন আর কি। তো তাদের প্রথম শক্তিটা, বিএনপি 90% শক্তিটা কমে গেছিল 11 সময়টিতে। তো 11 সময় পরে যে আপনি যদি এবার ধরেন, আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় থাকতাম, আমি তো আওয়ামী লীগকে আহ্বান জানাতাম, এবং শেখ হাসিনাকে বলতাম যে আপনি দিল্লিতে থেকে আপনি ভোটে অংশগ্রহণ করেন। তা এতে একটা সুবিধা হতো কি, এই গোপালগঞ্জে শেখ হাসিনার জয়লাভ করার সম্ভাবনা খুব অল্প থাকতো। আর আওয়ামী লীগের অনেক প্রার্থী, এই যে সরকার সুযোগ দিল মাঠে এসে প্রার্থী হবে, সেটা সাহস তাদের থাকতো না। ফলে আওয়ামী লীগকে একেবারে নতুন অখ্যাত প্রার্থী দিতে হতো, যারা হাসনাত সার্জিসদের চাইতেও যাকে বলে অপরিচিত থাকতো। এবং সেক্ষেত্রে দেখা গেল সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, পুরো রংপুর অঞ্চলে তাদের এত জনপ্রিয়তা, কিন্তু ওই যে মোরাল গ্যারেজ না থাকার কারণে তারা কিন্তু সেখানে জয়লাভ করতে পারেনি। আওয়ামী লীগের অবস্থা তাই হতো। সেক্ষেত্রে হতো কি, এটা পলিসি থাকলে এখন সরকার বলতে পারতো, হ্যাঁ আমরা তো ইনক্লুসিভ নির্বাচন করেছি, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও আমরা সেই সরকারকে সুযোগ দিয়েছি, যেটা 91 সালে এরশাদকে দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলো যেহেতু সরকার করেনি, না করার কারণে এই যে এর দায় দায়িত্বগুলো বর্তমান সরকার, মানে আগের সরকার না করার কারণে বর্তমান সরকারকে এটা বহন করতে হবে। আর অন্যদিকে আওয়ামী লীগ তো যেন তেন দল, এদের দুষ্টমির যদি 133টা বুদ্ধি লাগে বিভিন্ন মানুষকে নাজেহাল করার জন্য, হ্যাঁ সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে। ওনার যত বয়স বাড়ছে, ওনার অভিজ্ঞতা যত বাড়ছে, তত ওনার এই মানে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে কি করে পজিটিভ করতে হয়, কাকে ধমক দিতে হয়, কাকে গালি দিতে হয়, কাকে প্রশংসা করতে হয়, কাকের পেছনে মানে ফেউ লাগিয়ে দিতে হয়, প্রত্যেকটা জিনিস তার মুখস্থ। আজ 15 বছর তিনি চালিয়েছেন। তাহলে এই প্রশাসনে হাজার হাজার নয়, লাখ লাখ লোকের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং উনি করেছেন কি, এই এদের সবার ব্যক্তিগত গোপন যে নথি, এসব তার কাছে আছে। তো দেখা গেল যে সরকার, মিলিটারি বলেন, পুলিশ বলেন, এদের কেউ হয়তো এসপি র্যাঙ্কে আছেন, এমনকি অনেক ওসির সাথে শেখ হাসিনার ব্যক্তিগত রিলেশনশিপ ছিল। এবং এইগুলোর কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো সে আলাদা আলাদা ভাবে বিভিন্ন মানে জায়গাতে সে এগুলো সে রেকর্ড রেখেছে দেশে এবং দেশের বাইরে। এখন ধরুন একজনের নাম ময়জউদ্দিন, কোনো বড় কর্মকর্তা, এখন বর্তমান সরকারের জমানাতে সে হয়তো কোনো জায়গাতে সচিব থাকবেন, কোনো জায়গাতে ডিআইজি থাকবেন, কিন্তু তাকে আওয়ামী লীগের কথা শুনতে হবে, আওয়ামী লীগের কথা শুনতে হবে, এবং খুব গোপনে কৌশলে শুনতে হবে। এর কারণ হলো ওই যে তার সাথে যে তার যে লেনদেন, সেই লেনদেনের যে রেকর্ড, এটা হয়তো তারেক জিয়া সাহেবের কাছে নাই, ডিজিএফ এর কাছে নাই, কিন্তু শেখ হাসিনার কাছে আছে। তো এই জিনিসগুলো সে কিন্তু প্ল্যান ওয়াইজ সে মানে সে যে তার বিপদে মানে পড়তে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে, করতে পারে আওয়ামী লীগ এখন, বা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা করতে পারে।
মানে আপনি নিশ্চিত ধরে থাকেন ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। তাহলে এই ব্ল্যাকমেইলের কোনো প্রভাব কি এই নির্বাচনে পড়লো? মানে নির্বাচনে প্রশাসনের ভূমিকা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। নির্বাচনে আসলে আওয়ামী লীগ উপরে উপরে তারা করেছে কি, জামাতকে কনফিউজ করেছে, মানে শেষের দিকে ভোট বর্জনের ডাক দিয়েছে। এটা মূলত জামাতকে একটা রিল্যাক্স দিয়েছে, যেন জামাত অতিমাত্রা আত্মবিশ্বাসী হয়। এবং তলে তলে আমার যতটা বিশেষ আমি জানি না, নেতাকর্মীদেরকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। এর কারণ হলো, জামাত যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসতো, এটা একটা ইসলামিক স্টেট, একটা যাকে বলা হয় শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো, এবং এটা দীর্ঘদিন 20-30 বছর এভাবেই চলতে থাকতো, জাস্ট লাইক পাকিস্তান এবং আফগানিস্তান। এবং ওখান থেকে আওয়ামী লীগের এবং বিএনপির পুনরায় মূলধারার গণতন্ত্রে ফিরে আসাটা মানে বলতে গেলে অসম্ভব। এখন ধরেন তারেক রহমান সাহেব আসছেন, তিনি তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন, ফলে আগামীতে যেটা নির্বাচন আসে বিএনপির জায়গায় হয়তো আওয়ামী লীগ আসবে, জামাত হতে পড়বে। কিন্তু জামাত যদি একবার আসতো তাহলে বিএনপির কপাল পড়তো। এই জিনিসটা তো শেখ হাসিনা বুঝেন, বোঝার কারণে এই তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে, এমনকি আওয়ামী লীগের একটা সুন্দর ভূমিকা থাকতে পারে। আর জনগণ তো যারা আছে তারা তো দীর্ঘদিন ভোট দেয় না, মানে সব মিলিয়ে আপনার উপকরণগুলো এবার মানে বৃহস্পতি ভারত কি মানে করে আসলে আকাশের। ভূমিকা রাখতে পারে? এই প্রশ্নটা আমি সবসময় করি যে বিদেশি প্রভাব ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়? না না, ভারত কি না করতে পারে? বাংলাদেশে আপনি চিন্তা করেন, ওই যে ইকবাল করিম ভুঁইয়া বলেছেন যে ডিজিএফআই অফিসে রয়ের সরাসরি কর্মকর্তারা বসতেন। আপনার ঢাকা এয়ারপোর্ট থেকে শেখ হাসিনার জমানাতে তারা যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যেতে পারতেন, এবং ধরে নিয়ে গেছে। তাদের কোনো অপছন্দ লোক বাংলাদেশ থেকে ধরে অ্যারেস্ট করে নিয়ে পছন্দের মতো ঢাকা এয়ারপোর্ট থেকে তারা সেখান থেকে নিয়ে গেছে। ফলে ভারতে দেয়ার নিয়ে ওর। গেছে? বাংলাদেশ হ্যাঁ, arrest করে ভারতে নিয়ে গেছে। হ্যাঁ, ভারতে নিয়ে গেছে। অসংখ্য ঘটনা ওই তার জমানাতে ঘটেছে। ফলে কেন? এখানে দু একটা ভারত। বলবেন, আপনি কি বলবেন বা বলতে চাইবেন দু একটা না ঘটনা? ওই সময় তো না না বলতে না, স্পেসিফিক ওই সময়টা তো ওই ঘটনাগুলো তো খুব সিক্রেট হয়েছে, এগুলো সবই কানা ঘোষা হয়েছে এবং এগুলো সত্য। আর এখন একজন সেনাবাহিনীর প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য দিয়েছে। তো এটা যদি আপনার সত্য হয়, তাহলে এয়ারপোর্ট থেকে ধরে কোনো একটা লোককে নিয়ে যাওয়া, আপনি আপনি চিন্তা করেন যে যেভাবে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ফরহাদ মাজারকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি শুধুমাত্র জাস্ট দুটো উদাহরণ দিলাম। ইলিয়াস আলীকে যেভাবে গুম করে দেওয়া, এখন সে কি কোথায় নিয়ে, ভারতে মারা হয়েছে না বাংলাদেশে, কোথায় কি হয়েছে? দেয়ার আর মেনি মেনি থিংস, অনেক কিছু ঘটেছে। এখন বাংলাদেশে কিন্তু এমন ফরহাদ কোনো হোসেনের জায়গা নাই। ঘটনাটা তো পরে উদ্ঘাটিত হলো একটা ভিন্ন ঘটনা। না না, ভিন্ন ঘটনা, এটা তো বানানো হয়েছে। মূল ঘটনা হলো তাকে অ্যারেস্ট করতে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এটা একটা অ্যাক্সিডেন্ট, ওই 10টা কষ্টের মতো ঘটনা ঘটেছে। সামহাউ ওখানে র্যাবের একটা টহল পুলিশ, তারা তো বুঝতে পারে নাই যে এটা একটা সাজানো জিনিস, সেখানে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই তাদেরকে চ্যালেঞ্জ করে বসছে র্যাবের একটা গ্রুপ, ফলে এটা মিসফায়ার হয়ে গেছে। এই কারণে সে প্রাণে রক্ষা পেয়েছে। আদারওয়াইজ আপনি তার অবস্থা সালাউদ্দিনের মতো দেখতেন যে সে ভারতে চলে গেছে বা খুঁজেই পাওয়া যেত না। তো যেটা বললাম যে ভারত দীর্ঘদিন ধরেই আমাদের দেশের ব্যবসায়ী মহলে, রাজনৈতিক মহলে, আন্ডারওয়ার্ল্ডে সব জায়গাতে তাদের লোক আছে, তারা সেই কাজগুলো করতে পারে। 2 নম্বর হলো যে তাদের হাতে যে মেশিনারিজ গুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল মেশিনারিজ গুলো রয়েছে, ট্রেড অ্যান্ড কমার্স। আপনি দেখেন এই যে ইউনূস সাহেবের সাথে তার ভারতের খুব খারাপ সম্পর্ক, দা কুমড়ার সম্পর্ক, কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে ভারতের সাথে। মানে শেখ হাসিনার জমানাতে যে ব্যবসা হয়েছে তার চেয়ে কিন্তু ইউনূস জমানাতে ব্যবসা বাণিজ্য বেশি হয়েছে। এমনকি আমাদের যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, পুরো টেক্সটাইল মিল গুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এর কারণে ইতিহাসের সবচেয়ে বেশি তুলা আমদানি করা হয়েছে ভারত থেকে। তো কাজেই এই যে তাদের হাতে যে ব্যবসায়িক ইনস্ট্রুমেন্ট আছে, তাদের হাতে যে লজিস্টিক সাপোর্ট রয়েছে, তাদের যে সীমান্ত বাণিজ্য রয়েছে, সব মিলিয়ে তারা বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাদের মানে যেমন আমেরিকা বলেন, ভারত বলেন, বড় বড় রাষ্ট্রগুলো, এখানে দেখেন কি হলো, ডিপ স্টেটের ক্ষেত্রে কি হলো। মানে আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে শেষের দিকে এসে এমন কিছু কমান্ড চলে আসলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, তারা ইচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে সাহায্য করতে পারেনি। সাহায্য কিন্তু তাদেরকে উঠিয়ে নিতে হয়েছে। তো এটা তো এখনো হতে পারে, এখনো হতে পারে, ইউনূস সাহেবের ক্ষেত্রে এটা হতে পারে। তো যার জন্য এই সংখ্যাগুলো মাথায় রেখেই কিন্তু তারেক রহমান সাহেবকে এগোতে হবে আগামী রাজনীতিতে, এবং এটা খুব সহজ হবে না। একে তো অর্থনৈতিক সংকট, অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রবল অর্থনৈতিক সংকট চলছে। জনাব গোলাম মোল্লা, বাংলাদেশের ডিপ স্টেটে আসলে কে বা কারা থাকেন? আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি,
মানে ডিপ স্টেট মানে ডিপ কথাটা বলতে তো গভীরের কোনো একটা বিষয়, গোপন একটা বিষয়। তো এই যে ধরেন আপনি কথা বলছেন, আচ্ছা মিস্টার রনি বলেন তো ডিপ স্টেট কি, অথচ মেবি ইউ আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। আবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আরে বাবা কি বলেন, আমি হয়তো ডিপ স্টেট নামই শুনিনি। পরে দেখা গেলো আমিও হয়তো এই এজেন্টের মধ্যে আছি। এর কারণে এইবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট যেভাবে গঠিত হলো, আপনি আমাকে কল্পনা করেছি এই লোকগুলো কোথা থেকে এলো, কিভাবে, কোথায় ছিল লুৎফি সিদ্দিকী, কোথায় ছিল অমুক জিনিসগুলো হলো। তো ওইরকম হঠাৎ করে ফলে একদিন বাংলাদেশে দেখা গেল যে আপনি স্পিকার হয়ে গেছেন, আগের শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল, ভবিষ্যতে আর এক শিরিন এসে দেখা গেল পার্লামেন্টের শিরিন না। স্পিকার হয়ে গেছে এখন। হ্যাঁ, শারমিন আর কি হয়তো, হয়তো শিরিন শারমিন তো, শিরিন শারমিন হয়েছে আর এখন শিরিন বা শারমিন স্পিকার হয়ে গেছে। আচ্ছা। আমেরিকা থেকে দেখা গেল, আমেরিকা থেকে হয়তো আপনাকে পাঠাই দেওয়া হয়েছে, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে সবাইকে করতেছেন একেবারে নিরপেক্ষ, পরে দেখা গেল আপনিও ডিপ স্টেটের লোক। তো এইরকম মানে যারা এই বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে বা এজেন্সি যাদেরকে রিক্রুট করে, এটা এত কৌশলে করে যে একজন হামিদ কারজাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আসিফ নজরুল, একজন আদিলুর রহমান শুভ্র, একজন রেজওয়ান আরা, মানে এরা মঞ্চে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আসলে তারা কারা। আপনার কি মনে হয় ওনারাও ডিপ স্টেটের এজেন্ট? না না না, আমি এখন ওনারা ডিপ স্টেটের না, সারা বাংলাদেশ বলছে, আমি কি বলি বা না বলি আপনার বলায় কিছু আসে যায় না। দ্য হোল কান্ট্রি ইজ টেলিং যে কি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে শেখ হাসিনা বলে গেছে এখন এটা ডিপ স্টেট, এরা এরা ডিপ স্টেটের লোক। কে কি বললো না না বললো, বসন্ত এসে গেছে, কোকিল গান গাইছে, তো ইট ডাজ নট ম্যাটার, আপনি বন্ধ করতে পারবেন না মানুষের মুখ। আচ্ছা, মানে ডিপ স্টেট নিয়ে ইন্টারেস্টিং তথ্য পেলাম। যাই হোক, সংসদের চেহারা কেমন হবে, বা আপনি অবশ্য বলছিলেন যে 2/3 মেজরিটিতে শঙ্কার কারণ আপনি আগের মতো দেখেন না, কিন্তু আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। যে এই বিষয়টাও আলোচনা আসছে, 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন, এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন, মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন, এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? ভালো হবে, বেশ উত্তেজনা হবে। যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, কিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ, জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এইভাবে 80-র দশকে যেভাবে পার্লামেন্টের উপভোগ করতাম, এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, যে তাহিরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, এরকম জিকির আজকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে। তাহিরি অবশ্য হেরে গেছেন, কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, তাহলে আমির হামজা তো অনেক, হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে, ফলে সে যদি ওখানে কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা মানে 157টা দেশের মধ্যে 1 নাম্বার কাটিং। রাইট রাইট রাইট, ওটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হি ইজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টিয়ার মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, 5 মিনিট তার সময় সে ট্রেনে নিয়ে গেল 50 মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এইটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা 98% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না, তারেক রহমানের মুখে দাড়ি নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের উনি একটু মসজিদে যান, রীতিমতো দাড়ি রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে। এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে আপনি চিন্তা করেন। হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরউদ্দিন পাটোয়ারির স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে কোনো সন্দেহ নেই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। এরপরে রুমিন ফারহানা আছে, তার হাস আছে, হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়,
খুব যেগুলো তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে। সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাত মানে ওন করে ফেলবে, জামাত যেই পর্দাপুষিতার কথা কোট আনকোট বলেন, জামাতের লোকজন। না, জামাতের পর্দা বলে এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক। যদিও জামাতের মহিলা উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি, শুধু চোখ ছাড়া তেমন দেখা যায় না, চশমাও আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন মোনামি, সেও তো আছে, মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে। ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পড়তে চায়, প্যান্ট পড়তে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু কিছু বলেন না, অতএব অসুবিধা নেই। না, হ্যাঁ, ওটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস এ ডিসেন্ট, এটা ডিসেন্ট। এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না। মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। আচ্ছা, গোলাম মোরনি একটু যেহেতু একটু মানে একটু হাস্যকর কথাবার্তা, মানে হাসি রসাত্মক কথাবার্তাই হচ্ছে, একটু আপনার পার্সোনাল নোটে জিজ্ঞাসা করি যে আপনি কি সংসদে মিস করেন? বলছিলেন যে চেয়ার থাপড়ায় মানে টেবিল থাপড়ায় কথা বলবেন, বা সেই একটা ভাইব্রেন্ট সংসদ হবে বলে আপনি বলছেন, আপনি মিস করেন সংসদে? না, আমি একেবারে মিস করি না। বিকজ আমি আসলে 5টা বছর সংসদ সদস্য ছিলাম। এটা আমার কাছে আকর্ষণীয় ছিল না। আমার জীবন হারাম হয়ে গিয়েছিল, আমার ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পারিবারিক জীবন। ফলে ওটা অনেকের কাছে আনন্দের হতে পারে, কিন্তু ওই এমপি হওয়া ছাড়াও আমার অন্তত আরো 10টা সুন্দর সুন্দর কাজ আছে, যেটা আমি করতে পারি, আমি করে যাচ্ছি। জীবনের সফলতা রাজনীতির মধ্যে নয়। আর মানুষ যে কারণে রাজনীতি করে, মানুষকে পরিচিত, সবাই আপনাকে চিনবে, তারপরে সবাই আপনার কথার গুরুত্ব দেবে, সবাই আপনাকে মানে আপনি যে কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। তো ওটা আসলে আল্লাহ আমাকে এমনি দিয়ে দিয়েছে। কারণ আমি এমপিগিরি ছেড়ে দিয়েছি 2014, কিন্তু 14 থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের কারোর চাইতে কোনো অংশে আল্লাহ আমাকে সমাজে খারাপ রেখেছে। আমি একটা টেলিফোন করলে একদমই, এবং প্রভাবশালীও বটে। আসি এবার আবার একটু সংসদের চিত্র বা ধরি যে সরকার কেমন হবে বা সামনের সরকার কিভাবে চলবে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। ধারণা করতে পারেন রাষ্ট্রপতি কে হতে পারেন এই মানে নতুন সরকার, নতুন রাষ্ট্রের প্রধান সরকার কাকে? না, এটা আমি ধারণা করতে পারি না, আর আমি এটা ধারণা করিও না। এর কারণ হলো যে আমার যেটা প্রয়োজন নেই সেই বিষয়গুলো প্রেডিক্ট করেন। আমি সাধারণত রাজনীতির যে বিষয়গুলো এটা কি হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কে হতে পারেন, কে মন্ত্রী হবেন, কে হবেন না, কে নমিনেশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। আমি যারা এখনো রাষ্ট্রপতি হবেন, তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমি দেখেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, বি চৌধুরীর মতো মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, খুব ক্লোজলি আব্দুল হামিদের মতো, অতীতে যারা, ইভেন চুপ্পু সাহেব, সবার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। ফলে বাংলাদেশে তো এদের সাথে এমন বড় কাউকে দেখি না, একমাত্র রেহমান সোবহান সাহেব ছাড়া আর কাউকে দেখি না। ডাক্তার কামাল সাহেব আছেন, কাউকে দেখি না যে যিনি রাষ্ট্রপতি হলে তার প্রতি আমার আকর্ষণ বোধ হতে পারে। মোরালেস আমার পরিচিত লোকের মধ্যে অনেকে হবে, বলে কি যে হলেন, আমি এখন একজনের নাম বললাম, বাকি 10 জনের রাগ করে যে রনি আমার নামটা কেন বললো না, এটা সমস্যা হয়ে যায় আর কি। তাদের জন্য আই ডু নট ফিল। তারপরে আরেকটা সমস্যা আপনাকে দেই, দেখেন এটা বলতে চান কিনা, না চাইলে এটাও স্কিপ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে তারেক রহমান বলছেন তার প্রধান বা প্রায়োরিটি বা গুরুত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর, এখনো দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান, এরকম একটা তার এলাকাবাসী সম্ভবত এই স্লোগানটা দেখছেন, আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার কোনো ধারণা করতে পারেন কে হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী? তারেক রহমান সাহেবের মানে উনি ওনার চিন্তা চেতনাটা অন্যরা প্রেডিক্ট করতে পারেন। ওনার নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনজন কিছুগুলো লোকজন আছেন, যেমন ওই মাহাদি আমিন আছেন, সানি আছেন, মানে সব ইয়াং, লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে এসেছেন, এরা ওই একটা কিচেন ক্যাবিনেট, এদের সঙ্গে আলাপ আলোচনা উনি বেশিরভাগ ক্ষেত্রে করেন আর কি, যেটা। আর উনি যে সিদ্ধান্তগুলো নেন, সেই সিদ্ধান্তগুলো 1 মিনিট আগেও অন্য কেউ জানতে পারে না দলের মধ্যে।
ফলে আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। সবাই আশ্চর্য হবে, আমরা যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি ঠিক সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি, খুবই বেশি। এবং তিনি তার মতো করে করবেন। আমি যতটুকু তার সম্পর্কে জানি বা বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে ইজ এ সারপ্রাইজিং ম্যান। জি, জি, তার মধ্যে অনেক সারপ্রাইজ আছে। দেখা যাক, আসলে আমরা ধারণাও করতে পারছি না। দেখা যাক কে হন, নিশ্চয়ই অল্প সময় জেনে যাব। আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে নিয়ে একটা আলোচনা ছিল, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তখন আসলে কেউ বলতে পারতো না। ওই সময়টা তিনি খুবই জোরালো কণ্ঠে বলতেন। তাকে এমনকি দল থেকে একটা স্থগিত করা হলো, তার সব পদ স্থগিত করা হলো। তিনি জয়ী হয়ে এলেন বিশাল ব্যবধানে। অনেকেই বলছেন এটা একটা মুক্তিযোদ্ধাদের একটা জয় হয়েছে, মুক্তিযুদ্ধের জয় হয়েছে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম, যিনি মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও খালাস হয়ে গেছেন যদিও, এবং এখন তিনিও বিশাল ব্যবধানে তিনিও সংসদে গেছেন। আসলে কি বার্তা এখান থেকে? এটা ফজলুর রহমান সাহেবের জন্য খুব একটা কষ্টের, ভীষণ রকম কষ্টের। বিকজ বাইরে যখন তিনি কথা বলেন, কোনো একটা কথা বলেন, বা আমরা এই যে যখন টেলিভিশনে কথাবার্তা বলি, এখানে আপনি আমি কথা বলছি, বাইরের লোক কেউ ইন্টারাপ্ট করতে পারছে না। তো যার যার মতো আমরা স্বাধীনভাবে আপনি আমাকে প্রশ্ন করছেন, কিন্তু পার্লামেন্ট এমন একটা ব্যাপার, আমি একটা কথা বললাম, সঙ্গে সঙ্গে সে একজনে রিভোল্ট করলো, সাথে সাথে উত্তর দিল, এবং জাতি সেটা সমভাবে শুনলো। তো এখন ফজলুর রহমান সাহেব, তার তো বয়স হয়েছে, হি ইজ অ্যাবাউট 78 ইয়ার্স ওল্ড। মানে এখন অনেক ক্ষেত্রে ভাবির সাহায্য ছাড়া সে চলতেও পারে না। মানে তাকে চলাফেরা করতে তার স্ত্রীর সাহায্য নিতে হয়। ফলে তার কাছ থেকে খুব বেশি আশা করাটা খুব, মানে যাকে বলা হয়, সমীচীন হবে না। এই কারণ হলো তার বয়স হয়ে গেছে। 2 নম্বর হলো যে পার্লামেন্টে গিয়ে তিনি যখন কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটা বাউন্ডারি থাকবে, নট মোর দেন 10 মিনিট। এখন 10 মিনিটে তিনি যে কথাগুলো মানে শুরু করতে, তার মানে কিন্তু বেসিক্যালি তার যে বক্তব্যটা হলো রাজনীতির মঞ্চের জন্য সুন্দর, আনলিমিটেড সময় থাকে। তো ওখানে একদম প্রিসাইসলি 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে, 7 মিনিটের মধ্যে সেই কথাটা, মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আমরা মুগ্ধ হই তার মুখ থেকে, ওই কথাগুলো তিনি যখনই বলতে যাবে, তার কাউন্টার যখন আজহার সাহেব অন্য কথাগুলো বলবেন, ওটার আবার উত্তর দেওয়ার সময় তিনি পাবেন না। না পাওয়ার কারণে কি হলো, এই মুক্তিযুদ্ধ এবং ব্যক্তিযুদ্ধ বিরোধী যে মানে ন্যারেটিভ গুলো, এগুলো যখন পার্লামেন্টে এইভাবে খোলামেলা আলোচনা হবে, এবং সেক্ষেত্রে এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকটা আবার নতুন করে প্রশ্নবিদ্ধ করবে। জি, তাই আপনি মনে করছেন। এবং দুইজন অন্তত আছেন, একজন তো এটিএম আজহারুল ইসলাম আর লুৎফুজ্জামান বাবর, দুজনের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তাদের সেখান থেকে সরাসরি সংসদে, এটি আপনার কাছে কেমন মনে হলো? না, এটা এটা আমি হয় কি, আমার যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে অবাক করার ব্যাপার হলো, যে নাইস ম্যান। ফার্স্ট থিং হলো যে আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজন তো ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। মনে হয় না যে 71-এ খুন, ধর্ষণ, রাহাজানির সাথে এই মানুষগুলো জড়িত। নিঃসন্দেহে 71-এ অনেক মন্দ কাজ হয়েছে, তারা হয়তো নেতৃত্বে ছিলেন, তারা হয়তো কমান্ডিং এ ছিলেন, ইটস ওকে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে ওনারা লেখাপড়া, তাদের ব্যক্তিগত জীবন, বোঝাপড়া সব মিলিয়ে আমাদের যে এভারেজ যারা রাজনীতিবিদ, তাদের সাথে ওনারা অনেক শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আপনি এই যে কামরুজ্জামান সাহেবকে আমরা ফাঁসি দিয়েছি, আপনি হি ওয়াজ এ অ্যাসেট ইন দ্য পলিটিক্স। কামরুজ্জামান সাহেব একজন অ্যাসেট ছিলেন। এই যে মীর কাসিম সাহেবের ছেলে আরমান হয়েছে, আর যদি মীর কাসিম সাহেব জীবিত থাকতেন, মানে এটা দেশের জন্য অনেক উপকার। সে শুধুমাত্র জামাত নেতা ছিলেন না, তার ভিতরে যে উদ্যোক্তা হওয়ার যে গুণাবলীগুলো ছিল, এবং তার ভিতরে যে ইনোভেটিভ পাওয়ার গুলো ছিল, এরকম মানুষ 10 লাখে একজন পাওয়া যায় না বাংলাদেশে। এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি তাদের সাথে মিশেছি, ইটস এ ইউনিক পার্সোনালিটি। কাদের মোল্লা সমপর্যায়ের ট্যালেন্টেড লোক। এখন বিএনপি, আওয়ামী লীগ কোনো জায়গাতে সেকেন্ড লোক নাই। কাদের মোল্লার সামনে কলম ধরবে এখন বাংলাদেশে, আমি বলে দিতে পারি যে তার সামনে কলম ধরার মতো কামরুজ্জামান এবং কাদের মোল্লা, এই দুজনের সামনে কলম ধরবে বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি, কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন আমি আওয়ামী লীগ করি, জামাত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সবকিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, এটাকে আবেগ কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু জনাব ন্যায় বিচার হয়। আপনি খুব সুন্দর করে বলছেন তাদের যে জ্ঞান, গরিমা, সেই মাহাত্ম্য জায়গাটা, কিন্তু ধরেন আওয়ামী লীগ, আচ্ছা তারা না হয় রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জাতীয় পার্টি,
বাম দলগুলো, ইভেন এনসিপি তাদের সাথে যে জোট করলো, তারাও জোটের আগে মানে এক বাক্যে সবাই সেই দলকে তাদের মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। আমাদের মানে আমাদের সেরকম আমাদের সেটা দিকে কোনো কেউ কোনো এটাতে কোনো সন্দেহ জ্ঞাপন না করে না না একরকম, এটি তো সন্দেহ ব্যাপার না। মূল ব্যাপারটা হলো আমাদের এখানে সবাই পপুলার রাজনীতি করে, সত্য কথাটা বলার সাহস জামাতেরও নেই। জামাত খুব সহজে স্বাধীনতার সময় তাদের যে কৃতকর্মগুলো, সেই কৃতকর্মগুলোর ব্যাপারে দায় স্বীকার করে যদি সত্য কথাগুলো সুন্দরভাবে বলতে পারতো তাহলে তাদের জন্য নিরাপদ হতো। আবার আমরা অন্য জায়গায় করি কি, যখনই কারোর সঙ্গে পেরে উঠি না, কোনো সঙ্গে পেরে উঠি না, এখন জামাতের যেমন আপনি ধরেন আমির ডাক্তার শফিক করিম, বা তিনি একজন ডাক্তার, এখন এমবিবিএস ডাক্তার হয়তো মুখের কথা না, তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার যেটা ফ্যামিলি বর্ণ, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফিক। সে একজন লোক খেতেছেন, একটা নাম দিয়ে দিলাম, মানে যে কোনো একটা লোককে ছোট করার জন্য তাকে আমি মানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের একটা স্বাভাবিক কালচার আর কি। তো এরকম আর কি, তারেক রহমান সাহেবের একই অবস্থা, তারেক রহমান সাহেব পেরে উঠতেছে না কেউ। এখন বলে কি টিনের সেলাই কাউয়া তারেক আমার ট্যাস বলে একটা দিল, একটা গালি এটা লাগাই দিল, এটা বেচারা চিন্তা করেন তো। তারপর শেষে 1 2 3 4, তো এই জিনিসগুলো কি আমাদের দেশের, এগুলো বাঙালির এটা খুব ব্যাড কালচার আর কি। তো সেই জনাব গোলাম মোল্লা রনি, আপনি তারেক রহমানের কথা বলছেন যে নানান রকম বিশেষণ যোগ করে দেওয়া হচ্ছে, ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান ইত্যাদি প্রসঙ্গে বলছিলেন, নানান রকম স্লোগানের কথা বলছেন। এখন যখন মানে বিএনপির জয়ের পরে আমরা দেখছি টিএসসিতে সেখানে রাজাকারদের বিরুদ্ধে গান হচ্ছে, এবং সেখানেও বেশ অশ্লীল কথাবার্তাই বলা হচ্ছে, অশ্লীল কথা দিয়ে বানানো গান সেগুলো হচ্ছে। যুবদল নেতা মিছিল করছেন, ডার্বি মারবির ঠাঁই নাই, এরকম নানান রকম রাজাকারদের ঠাঁই নাই, এরকম হঠাৎ করে এরকম মিছিল হচ্ছে। আপনার কাছে এটা এইগুলোকে, এই বিষয়গুলোকে কেমন মনে হচ্ছে? সাথে সাথে আমরা দেখলাম এনসিপি নেতারা যারা নির্বাচিত হলেন বা হলেন না, সার্জিস আলম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, তারা বলছেন এনসিপি নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে, এগারোদলীয় জোট নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে। জামাতের আমিরও এটি বলেছেন সংবাদ সম্মেলন করে, বা সাংবাদিকদের সামনে তিনি বলেছেন। আসলে পরিস্থিতি কেমন? এটা বাংলাদেশের স্বাভাবিক। এর কারণ হলো যে গত 17 মাস ধরে তো জামাত এনসিপি তারা ছাত্র দলের লোকদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। তারপর আপনি চিন্তা করেন সাদিক কাইয়ুম, ডাকসু বিপি, তারেক রহমান সাহেবকে একেবারে শেখ হাসিনাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাকেও তাড়িয়ে দেওয়া হবে। তো এই ধরনের কথাবার্তা হলো। তো এটা তো আসলে বিএনপি, তারপরে তাদের যে সংগঠন, তারা খুব রাগ করেছে, অভিমান করেছে। এখন এর যে প্রতিশোধ, এটা তো তারা নেওয়ার চেষ্টা করবেই। এটা মানে যাকে বলা হয় বৈশিষ্ট্যগত দিক থেকে ছাত্র দল আর ছাত্র লীগের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 17 মাস ধরে তাদের যে দাপট গুলো ছিল, এটা আগামী থাকবে না। এটা এখন থেকে সব ছাত্র দল ছাড়া ওখানে কোনো সংগঠন নাই, সবাইকে ট্যাক্স দিয়ে ওখানে থাকতে পারে। বাকি যারা ওই সংগঠনে ভিপিজিএস হয়েছে, এরা যদি ভয়ের সেটা ছাত্র দলে যোগদান করে, যে আপনি দেখেন যে কোথাকার যেন এক ভিপি, জগন্নাথের ভিপি বা সে বোধহয় ছাত্র দলে জয়েন করেছে। তো এরকম হয়তো সাদিক কাইয়ুমও যদি হঠাৎ করে ছাত্র দলে যোগদান করে, এটা একটা অস্বাভাবিক কিছু না, এটাই আমাদের দেশের কালচার। জি, আপনি মনে করছেন এটা স্বাভাবিক? মানে আসলে 2001-এর একটা তাণ্ডব লীলা ছিল তো বিএনপি জামাত জোট সরকারের পরে, সেরকম এখন যখন আবার এরকম বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ইত্যাদি ঘটনা শুনছি, তখন মনে হচ্ছে যে সেরকম কিছু হচ্ছে কিনা। যদিও মিডিয়াতে খুব এই ঘটনাগুলো কিন্তু আসছে না যে খুব আগুন দেওয়া হচ্ছে বা আসছে হয়তো। হ্যাঁ, এবার মানে যা কিছু হচ্ছে আসলে প্রতিযোগিতাটা তো এভাবে হয়নি। আমাদের এখানে যেটা হচ্ছে, ন্যাশনাল পর্যায়ে যত ফাইট হয়েছে হলো আপনার বট বাহিনীর মাধ্যমে, আপনার ফেসবুকে হয়েছে, এবং এখানে তো সবই মানে যাকে বলে হিডেন আইডি। আর দেশের বাইরে থেকে পিনাকি, ইলিয়াস এরা একটু লাফালাফি করেছে, তো ওরা তো আর দেশে আসতেছে না, বা ওদের কথা মতো তার দেশে কিছু হচ্ছে না। তো যার জন্য বিএনপির লোক যে ডলা দিবে, ডলা দেওয়ার মতো তো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তো যার জন্য কিন্তু যারা যারা আছে সেটা মনে মনে খুব রাগ, কিন্তু ফেস গুলো তো চিনতে পারছে না। এগুলো সব ইন্টারনেটে আজে বাজে কথাবার্তা বলেছে। আবার অন্যদিকে যেমন বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যাকে বলেন তারেক রহমান সাহেব গালাগালি করেছে, তাদের ব্যাপারে তো ছাড় দিবে না বিএনপি, কোন অবস্থাতে ছাড় দিবে না। এবং এটা রাজনীতির ডলা দেওয়ার পিরিয়ড যাবে সামনে কিছুদিন। অবশ্যই এটা দলাদের ফেরত যাবে, বিকজ এটা রাজনীতিতে আধিপত্য বা থাকে, আধিপত্য যদি বিস্তার করতে না পারে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না, এবং প্রশাসনও তাদের কথা শুনবে না। প্রশাসন দেখবে যে এদের মানে পাওয়ার আছে, তখন প্রশাসন তাদের কথা শুনে। তো কাজেই তারা এখানে মুনি ঋষি হয়ে থাকবে না।
জি, মনের ইস্যু থাকবে না। সামনের সরকার কেমন হবে শুরু করছিলাম সেই আলোচনা থেকে, 2/3 মেজরিটি নিয়ে যাচ্ছে, কিন্তু এই সরকার যা রেখে গেল সেখান থেকে আসলে বিএনপির জন্য কেমন হবে? ধরেন নানান রকম চুক্তি, যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ চুক্তি, বাণিজ্য চুক্তি, জাপানের সাথে বাণিজ্য চুক্তি, বন্দর চুক্তি ইত্যাদি নানান কিছু আছে। তার মধ্যে আবার পে স্কেল বাড়ানো, সরকারি চাকরিজীবীদের বা মন্ত্রীদের জন্য আলিশান মানে ব্যবস্থাপনা ইত্যাদি নানান কিছু করেছে, অনেক টাকার ব্যাপার স্যাপার আছে এখানে। সামনের সরকারের জন্য এগুলোর আসলে টানতে তো হবে তাদেরকে। কি মনে হয় তাদের জন্য কেমন হবে? না, এখানে আসলে যে কোনো একটা সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে সেখান থেকে বের হয়ে আসাটা আমাদের মতো গরিব দরিদ্র দেশের পক্ষে বলতে গেলে অসম্ভব। যেমন দেখা গেল ডিপি ওয়ার্ল্ডকে যদি বাদ দিতে যায়, সে ডাইরেক্ট আমেরিকাতে মামলা করে মামলা করে সে দেখা গেল যে বিরাট একটা ক্ষতিপূরণ চেয়ে বসবে, এবং ওই মামলার পিছনে সরকারের যে ক্ষয়ক্ষতি হবে এটা বলার মতো না। ফলে ইউনূস সরকার বৈধ হোক অবৈধ হোক, নৈতিক হোক অনৈতিক হোক, যে বিষয়গুলো তারা করেছে এটা খুব সহজ হবে না এখান থেকে বের হয়ে আসা। জি, তার মানে সেটাও একটা কঠিন বিষয় সামনে সরকার জন্য অপেক্ষা করছে। শেষ প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন করি যে নির্বাচনটা কেমন হলো সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। জামাত বা 11 দলীয় জোট নেতারা তারা কারচুপির অভিযোগ করেছেন। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের খবর দেখছিলাম, তারা বলছে যে মানে গণভোট প্রসঙ্গে কোনো কোনো আসনে ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেছে। বিশেষ করে রাজশাহী 4 আসন বলছেন 244.295% ভোট মানে গণভোট কাস্ট হয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,99,909 জন, ভোট পড়েছে 7,81,523টি। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনার কয়েকটি আসনের কথা বলছে। আসলে কারচুপি বা গরমিলের জায়গাটা কেমন হলো এই নির্বাচনে? এটা ওই প্রথম দিকে একটা বক্তব্য প্রকাশিত হয়ে গেছিল যে আগের বার তো তাহাজুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময় হয়ে গেছে, অনেক কিছু এরকম কথাবার্তা হয়েছে। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আপাতত কারো হাতে নেই, নিঃসন্দেহে এখানে যা কিছু হয়েছে সন্দেহ করার মতো, প্রশ্ন তোলার মতো অনেক কিছুই আছে। কিন্তু আমরা গণতন্ত্রের স্বার্থে সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা নির্বাচন হয়েছে, দুর্বিষহ একটা অবস্থার মধ্যে, অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। সেখান থেকে কিছুটা হলেও মানে আমরা সামনের দিকে এগুনোর একটা আশ্বাস এবং বিশ্বাস আমরা পেয়েছি। তো চলুক না, মানে মূল ব্যাপার হলো যে অনিয়ম, দুর্নীতি, অবৈধ এগুলো কোনো সমস্যা হয় না যদি কোনো মানুষ সফল হয়। তো এখানে সরকার যদি সফল হয়, এখানে যা কিছু হোক না কেন এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না। আর ব্যর্থ হলেই এখানে হাজারো রকম এই একটা প্রশ্ন কিন্তু আছে জনাব গোলাম মোল্লা রনি। এতদিন যে অনিশ্চয়তা ছিল নির্বাচন হবে কিনা হবে কিনা, আচ্ছা হলো, কিন্তু তারপরে আরো একটা কথা বলা হয়েছে যে এই সরকার বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। মানে সরকার সফল হওয়ার কথা বলছিলেন বলে এই প্রশ্নটা আবার একটু করলাম। সেখানে কোনো অনিশ্চয়তা দেখেন? না না, অনিশ্চয়তা যেহেতু শুরু করলো, এখন নেতিবাচক কথা না বলেই ভালো। মূল ব্যাপার হলো জনাব তারেক রহমান সাহেব, নাও হি ইজ 62 ইয়ার্স ওল্ড। তো তিনি তো 5টা বছর বিকল্প সরকার হিসেবে হাওয়া ভবনের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা করেছেন, 5টা বছর। এবং ওই সময়টাতে তার ইতিবাচক নেতিবাচক যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেটাকে আবার মূল্যায়ন করার জন্য তিনি বিশ্বের সবচেয়ে একটা কসমোপলিটন শহরে বসে 17 বছর চিন্তা করার সময় পেয়েছেন। থার্ডলি হলো শেখ হাসিনার সর্বোচ্চ দমন পীড়নের মধ্যেও তিনি দলটিকে 17 বছর যাবৎ ঐক্যবদ্ধ রেখেছেন। এবং যেই সময়টিতে উনি ওনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে মানে ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশে এসেছেন, হাদি মারা যাওয়ার পরই উনি ঘোষণা দিয়েছেন, এটা সাধারণ বিষয় না, অত্যন্ত সাহসের একটা বিষয়। তার জীবন ঝুঁকির মধ্যে ছিল এবং সেই ঝুঁকি নিয়ে শুধু তিনি একা আসেনি, তার পুরো পরিবার নিয়ে আসে। সে লিডারশিপ যাকে বলে কোয়ালিটি। আজ ধরুন তাকে নিয়ে ওই যে টাইম ম্যাগাজিন ই করতেছে, তাকে নিয়ে টাইম ম্যাগাজিন বক্তব্য দিচ্ছে। আবার এই যে তারপরে নরেন্দ্র মোদী পাশ হওয়ার আগেই তাকে যে মানে যাকে বলা হয় অভিনন্দন, তার অভিনন্দন জানিয়েছে। তো সে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটা একটা স্বাভাবিক আর কি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটির ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত
অন্যরকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্যরকম হতে পারত। সেই দুটো বিষয় কি এবং সেগুলো কিভাবে প্রভাব রেখেছে এবং রাখতো তা নিয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে 209টি আর জোটবদ্ধভাবে 212টি। অন্যদিকে জামাত পেয়েছে 68টি এবং জোট পেয়েছে 77টি। বিএনপি ভোট পেয়েছে প্রায় 4.25 কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের 49.97%। শতকরা হিসেবে ধানের শীষের পরেই রয়েছে জামাত ইসলামী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার। দলটি এবার 2.25 কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের 31.76%। প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী 12.13% ভোট পেয়ে 18টি আসন জিতেছিল, কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে। 2008 সালে দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ, মাত্র 4.7% ভোট পেয়ে তারা 2টি আসনে জয়ী হয়। মজার ব্যাপার হলো এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয়। 1979 সালের নির্বাচনে দলটি 260টি আসনে জিতেছিল। 1991 সালের নির্বাচনে দলটি 140টি আসন পেয়েছিল। 2001 সালের নির্বাচনে এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে, কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক। বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয়। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত। ফলাফলও দেখা গেল খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে। সবচেয়ে ভালো করেছে খুলনায়, 36টি আসনের মধ্যে 25টি জিতেছে তারা। রংপুরের 33টির মধ্যে 16টি এবং রাজশাহীর 39টির মধ্যে 11টি আসন জিতেছে। জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি। দলীয়ভাবে তারা যে 68টি আসন পেয়েছে তার 21টি সীমান্তবর্তী এলাকা। সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফত মজলিস। নির্বাচনে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত। এর বাইরে দলটি জয় পেয়েছে সীমান্তবর্তী নওগাঁ 2, জয়পুরহাট 1 আসনে। কুড়িগ্রামের 4টি আসনের সবগুলোই জিতেছে জামাত। এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায়। বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টিতে জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের 6টি আসনের মধ্যে শুধু যশোর 3 ছাড়া বাকি 5 আসনই জয়লাভ করেছে জামাত। সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডুবি হয়েছে বিএনপির। জেলার 4টি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন ভারতীয় সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে। আমাদের বিশ্লেষণ হলো এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকেই জামাতের অবস্থান ভালো। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই 1970 সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে। 1970 সালের নির্বাচনে জামাত ইসলামী জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে 20% ভোট পেয়েছিল। মোট ভোটের 10% পেয়েছিল জামাত, যদিও ওই সময়ে কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি। আবার 1991 সালের নির্বাচনে সাতক্ষীরার 6টি আসনের মধ্যে 5টি পেয়েছিল জামাত। এই অঞ্চলগুলোতে 47-এর দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আবার উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে। রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে। এর একটা বড় কারণ হলো জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে তার সঙ্গে জামাতের রাজনীতির অনেকটা মিলে যায়। প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি
একটি আসনও পায়নি। আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। এসব আসনে হারার পেছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী। আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী লীগের যেসব ভোটার এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন, কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জামাতে ইসলামের ভালো করার পিছনে আরো একটি কারণ আছে। অতীতের অনেকগুলো নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্র্যের হার বেশি, সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে। গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম। যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন, তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে ঝোঁকেন। জামাত তাদের বক্তব্যে ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহজ সরল ভোটারদের মন জিতেছে। এসব এলাকায় বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার জামাতকে দেখি। এই স্লোগান বেশ কাজে দিয়েছে। জামাতের অঞ্চল ভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ দিক হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি। এবারে নির্বাচনে ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 6টিতেই জামাত জোর জিতেছে। হেরে যাওয়া আসনগুলোর কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে। তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করায় জামাত আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে। আবার গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে। তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল, সেটি হলো ভোটার মাইগ্রেশন। ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে। জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট। বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা। আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত। এর 1 নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেয়ায় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা। অন্ততপক্ষে 10টি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপি নেতাদের দেখাতে হয়েছে। নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোট এর বিরোধিতা করেছিল, অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন। এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না। যদি ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করা না যেত তাহলে বিএনপির ভোট 10 থেকে 15% কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না। প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কি জামাতের কোনো লাভ হতো? 2008 সালে যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে, এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো। ভোট কাস্টিং এর যে হার তাতে স্পষ্ট আওয়ামী লীগের 30 থেকে 40% ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি। তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে। এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা। এর একটি হলো জামাত ঠেকাও, আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপির চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সমীকরণ বর্তমানের মতো হতো না। আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত 3টি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত। সেক্ষেত্রে বিএনপি কখনোই 212টি আসন পেত না। সেক্ষেত্রে যদি বিএনপি জামাত জোট না করতো তাহলে আওয়ামী লীগের শক্তিশালী 40% ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো। সবচেয়ে বেশি ভোট হারাতো বিএনপি। তখন জামাত ঠেকাও রব উঠতো না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার চেয়ে তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আবার বিএনপি ও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকতো।
জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারী স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না, বরং আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি, এই প্রচারণা অনেক বেশি এস্টাবলিশ হয়ে যেত। এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেওয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে অন্য রকম ফল পেয়ে যেতে পারত। তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরো বড় হতো। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনূস এনসিপিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামীর সাথে। এ নিয়ে দলটিতে ভাঙন ধরেছে, যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বি টিম হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।